আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলব আমার জীবনের খুব পছন্দের কিছু শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে। আজকে হয়তো স্পেসিফিক কোনো বিষয় নিয়ে কথা হবে না লাইক দ্য আদার ডেইজ যে আমি তো বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। যেমন ধরেন বই খাতা নিয়ে কথা বলছি আমি, তারপর টেলিভিশন নিয়ে কথা বলছি, বিদ্যুৎ নিয়ে কথা বলছি, গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কথা বলছি, বিভিন্ন জিনিস নিয়ে কথা বলছি। তো আজকে হয়তো এরকম স্পেসিফিক কোনো বিষয় নিয়ে কথা হবে না। বাট যেই জিনিসটা নিয়ে কথা হবে সেই জিনিসটা আমার নিজের খুব পছন্দের মানুষগুলোকে নিয়ে কথা হবে। যেটা কিনা আমার জীবনে অনেক বড়, বড় কিছু চেঞ্জ নিয়ে আসতে পারছে। আমার জীবনের চিন্তাধারা বা আমি যে আজকে যেই জায়গাতে আছি সেই জায়গার মধ্যে অ্যাকচুয়ালি অনেক বড় অবদান রাখছে। আমি যদিও মানে আপনারা হয়তো এই লাইনটাতে ভাবতেছেন যে আমি অনেক বড় কিছু হয়ে গেছি, আমি কোনো কিছু করি না। আমি বলতে পারেন যে জাস্ট নিয়ার একটা বেকার একটা মানুষ বলতে পারেন, ঠিক আছে? বিশেষ কিছুই করি না। বাট যেই জায়গার মধ্যে আছি যে বা যেই পথে হাঁটতেছি বা চিন্তাধারার যেই লেভেলে আছি আমি ওই কথাটা বলতেছি যে আমার টিচারদের অ্যাকচুয়ালি অনেক বড় অবদান আছে। তো টিচারদের কথা বলার আগে আমি একটুখানি আমার স্কুল বা শিক্ষা জীবন সম্পর্কে একটুখানি যদি বলে নিই তাহলে মনে হয় বেশি ভালো হবে। বাট যারা এই চ্যানেলের মধ্যে আসছেন, এই যে আমি একটু মশা মারলাম, যারা নতুন আসছেন তাদেরকে আমি একটু বলে নেই, আমি এই যে চ্যানেলটা দেখতেছেন এই জায়গার মধ্যে আনস্ক্রিপ্টেড অনেক জিনিসপত্র হয়। অনেক জিনিসপত্র না, সবকিছু আনস্ক্রিপ্টেডই হয়। আমরা বিভিন্ন জিনিস সম্পর্কে, বিভিন্ন বিষয় সম্পর্কে নিজেদের নিজস্ব চিন্তাভাবনাগুলা আপনাদের সাথে শেয়ার করি। ঠিক আছে? এখানে কোনো এডিটিং থাকে না। যার কারণে আমি যে মশা-টশা মারি এদিক দিয়ে হঠাৎ করে, এই জিনিসগুলো আপনারা দেখে ফেলেন। আমরা এডিটিং করে সরাই না। চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে যত রিয়েল বা যত কথাবার্তা বলা যায় কোনো এডিটিং ছাড়া, রিয়েল লাইফের মতো। ঠিক আছে? রিয়েল লাইফের মধ্যে তো আর এডিট করে খারাপ, খারাপ জিনিস বা পজেস বা এই ধরনের জিনিস এডিট করে ফেলা যায় না। তো ওই জিনিসটা প্র্যাকটিস করার জন্যই আমরা ক্যামেরাটা খুলে বসে আছি, আড্ডা দিচ্ছি আপনাদের সাথে। আচ্ছা, তো আমার শিক্ষাজীবন শুরু হয় মর্নিং সান কিন্ডারগার্টেন স্কুল থেকে। ওটা ছিল আমার পড়াশোনা শুরু হয় যেই স্কুল থেকে। আমার প্লে, নার্সারি 1, 2, 3 এই জায়গার মধ্যে পড়াশোনা করছি। এরপরে যখন ক্লাস 3 তে পড়ি তখন আমার বাবা মারা যায়। ঠিক আছে? তখন আম আমরা এই যে স্কুলটা ছিল, ওইটা ছিল আমার গ্রামের থেকে মোটামুটি একটু কিছুটা দূরে মেবি ১-২ কিলোমিটার দূরে ছিল ওই স্কুলটা, মর্নিং সান কিন্ডারগার্টেন স্কুল। বেশ ভালো স্মৃতি ছিল। যেহেতু পড়াশোনা মাত্র শুরু করছিলাম, ওখানে বন্ধু-টন্ধু ছিল অনেকে। খুব ভালো একটা পরিবেশ ছিল। আই এম নট গোনা লাই, মানে আমার শৈশবটা খারাপ ছিল না, বেশ ভালোই ছিল। কিন্তু আমার ওই জায়গার মধ্যে খুব পছন্দের কোনো টিচার, মানে যে কিনা আমার জীবনের মধ্যে অনেক প্রভাব ফেলছে, এরকম বিশেষ কোনো টিচার ছিল না বা মনে করতে পারি না। যেহেতু ছোট ছিলাম, অত কোনো স্মৃতি আসলে থাকে না এত ছোট বয়সের মধ্যে। তো পরবর্তীতে আমরা চলে যাই হচ্ছে মর্নিং কি জানি বলে, মাধবদী এসপি ইনস্টিটিউশন, এই স্কুলের মধ্যে আমি চলে যাই। তো এই স্কুলের মধ্যে এটা একটু শহরে বা একটু নগরায়ণ ছিল এই জায়গার মধ্যে। নগরায়ণ বলতে লাইক বেঁচে থাকার জন্য লাইক যা লাগে, হসপিটাল, তারপর মার্কেট, তারপর লাইব্রেরি, মানে যা কিছু লাগে আশেপাশে থাকা, হ্যাঁ? মানে মোটামুটি সিটি তো না, নগর তো না, লাইক শহরই এটা। শহরের মতোই আরকি। এই জায়গার মধ্যে সবকিছু ছিল, সমস্ত ফ্যাসিলিটি ছিল এবং জীবনের মানটা একটু উন্নত এরকম একটা জায়গায় ছিল। তো ওইখানে আমি ক্লাস 4, 5, 6 পড়ি এবং স্টিল এই জায়গার মধ্যে আমার কোনো স্মৃতি এরকম তৈরি হয় নাই। কিছু, কিছু শিক্ষক ছিল যারা কিনা অ্যাকচুয়ালি আমার খুব পছন্দের, এবং ওনাদের সাথে আমার বেশ কিছু স্মৃতি তৈরি হয়েছিল। কিন্তু ওনাদের নামও আমি এখন ভুলে গেছি। ঠিক আছে? কারণ মানে এটাও মানে বলতে গেলে একদম ছোট বয়সেই ছিল। আমার এত মানে বেশি একটা মানে এটা কারো প্রতি ডিসরেসপেক্ট না। কিন্তু ওখানে আমার স্মৃতি আসলে বিশেষ কোনো তৈরি হয় নাই। আর আমার বাবা মারা যাওয়ার পরে অ্যাকচুয়ালি আমি আরও বেশি ঘরকুনো হয়ে গেছিলাম। প্রথমে তো আমি আমার প্রথম স্কুলে তো অনেক খেলাধুলা করতাম। আ আমার যেহেতু গ্রাম পরিবেশ ছিল প্রথম, তো ওই জায়গার মধ্যে তো খেলাধুলা করার সঙ্গী সাথীও ছিল, আমার ভাই-বোনদের সাথে খেলাধুলা করতাম। কিন্তু পরবর্তীতে আর মানে বিল্ডিংয়ের ভিতরে থাকার কারণে আর বাসার বাইরে বের হওয়া হয় নাই। আম্মাও দিত না। যদি কিছু হয়ে যায় ছেলের, একমাত্র ছেলে বলে কথা। তো আমার সেকেন্ড স্কুল এতটুকু শেষ করার পরে আমরা বুঝতে পারলাম যে আমাদের ফাইন্যান্সিয়ালি এত স্টেবল না যে এই জায়গার মধ্যে এই স্কুলটার মধ্যে আমরা চালাইতে পারবো, এরকম স্টেবল আমরা না। এরপরে আমরা চলে আসলাম অন্য একটা জায়গাতে, আমার নানুর বাড়িতে চলে আসলাম। সেই জায়গার মধ্যে আমার সবচেয়ে পছন্দের এবং সবচেয়ে স্মৃতি যে স্কুলটার মধ্যে আছে আমার, ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা হাই স্কুল, এই স্কুলটার মধ্যে চলে আসি। এখন এই স্কুলের মধ্যে মানে আমি কি বলবো, এখানে থাকে না, মানে স্কুলটা হচ্ছে গ্রামীণ একটা স্কুল। আর গ্রামীণ স্কুলের মধ্যে একটা সবচেয়ে বড় সুবিধা যেটা থাকে, যেহেতু স্টুডেন্টদের সংখ্যা একটু কম ছিল,
তো প্রত্যেকটা টিচার না মানে প্রত্যেকটা স্টুডেন্টদেরকে চিনে, এরকম একটা এনভায়রনমেন্ট ছিল ওইখানে। লাইক ক্লাসের সবচেয়ে দুষ্টু ছেলে ওকেও চিনতেছে, ফার্স্ট বয় ওকেও চিনতেছে, মধ্যে যারা আছে ওদেরকেও চিনে, এই তুমি ওর ছেলে না, তুমি ওর নাতি না, তুমি এই না সেই না, মানে এরকম একটা জিনিস ছিল। তো আমাকে এই জিনিসটা মুগ্ধ করছে। এবং মুগ্ধতার কথা যেহেতু আসতেছে, সেহেতু আমার যেটা মনে হয় হ্যাঁ, যে এই থার্ড স্কুলটার মধ্যে আমার অনেক বেশি স্মৃতি এবং অনেক বেশি ভালো লাগা আছে এই জন্য, কারণ আমি তখন কৈশোরে পা দিছিলাম। কারণ কৈশোরের মধ্যে একটা মানুষ, একটা বাচ্চা নিজে থেকে চিন্তা করা শিখে, নিজে থেকে অনেক জিনিস কি বলে অনুধাবন করা শিখে, চিন্তা ভাবনা তার উন্নত হয়, নিজে নিজেই বেশ কিছু জিনিস করার চেষ্টা করে, হ্যাঁ, সিদ্ধান্ত নেওয়া শুরু করে। তো এরকম একটা স্টেজের মধ্যে আমি ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা হাই স্কুল, নামটা একটু বড় কিন্তু আমার খুব পছন্দের, এই জায়গার মধ্যে যখন আসি তখন এই চিন্তাধারার কারণেই, এই কৈশোরে পা দেওয়ার কারণে আই থিঙ্ক আমি অনেক কিছু উপলব্ধি করতে পারছি, অনেক কিছু নতুনভাবে স্মৃতি তৈরি করতে পারছি। এবং যেহেতু মানে এখানে সবাই সবাইকে চিনতেছে এরকম একটা পরিবেশ যেহেতু ছিল, তো এখানে আমাদের আড্ডা, তারপর আমাদের খেলাধুলা, এই জিনিসটা অ্যাকচুয়ালি অনেক বেশি হয়েছে। তারপরও মানে এই জায়গার মধ্যে মাঠে আমার মানে ক্রিকেট, ফুটবল সব কিছু খেলা হয়েছে। সুইমিং প্র্যাকটিস, যদিও আমি এখানে সাঁতার কাটা শিখি নাই, আমার এখানে এই গ্রামের মধ্যে এই স্কুলটার মধ্যে কিন্তু দুইটা পুকুর ছিল, দুইটা পুকুর, বুঝছেন? এখানে একটা পুকুর ছিল, ওই জায়গার মধ্যে আরেকটা পুকুর ছিল। মাঠের মধ্যেই, মাঠের মানে মধ্যে না, মানে মাঠের সাইডে, দুই সাইডে মোটামুটি 3 একরের মনে হয় জমি ছিল। 3 একর, কিন্তু মোটামুটি 3 একর নাকি 2 একরের একটা জমি ছিল। ওই জায়গার মধ্যে আপনার স্কুলটা ছিল, স্কুলের মধ্যে 2টা পুকুর। এবং আরও মজার ব্যাপার হচ্ছে এই পুকুরের মানে স্কুলের বাউন্ডারির সাইডে ছিল আরেকটা পুকুর নিয়ে কথা বলতেছে, কারণ আমাদের যে শারীরিক শিক্ষা টিচার ছিল, উনি আমাকে সাঁতার শেখানোর, মানে আমাকে না, শুধু আমাকে না, আরও কয়েকজন ছিল, উনি আমাদেরকে সাঁতার শেখানোর একটু করছিল। লাইক শারীরিক শিক্ষা টিচার যেহেতু, উনি তো এইসব জিনিস করার চেষ্টা করবেই। স্কাউটের ব্যাপারটা উনি দেখতো, ওনার আন্ডারে আমরা অনেক কিছু করছি। স্কাউটের মধ্যে আমার অনেক স্মৃতি আছে, সেগুলো আমি এখন বলবো না। আর এবার তাহলে আমি আমার পছন্দের শিক্ষক শিক্ষিকাদের কথা বলা শুরু করি। আমি যখন আসছি তখন আমি ক্লাস 7-এ পড়ি, ঠিক আছে? এই স্কুলটার মধ্যে, থার্ড স্কুলটার মধ্যে যখন আসি তখন আমি ক্লাস 7-এ পড়ি। 7 থেকে যখন আমরা ক্লাস 8-এ উঠি, ক্লাস 8-এর লাস্টের দিকে 2জন শিক্ষক আমাদের স্কুলে আসে। 2জন শিক্ষক, নাহিদা ফারজানা ম্যাম, যিনি কিনা সায়েন্সের টিচার ছিল, মাসুম পারভেজ স্যার, যিনি কিনা কমার্সের টিচার ছিল। উনি কমার্সের মানে টিচার থাকলেও, আমার বারবার স্টুডেন্ট কেন আসতেছে আমার মুখ দিয়ে, কমার্সের টিচার থাকলেও উনি অ্যাকচুয়ালি, যেহেতু স্কুলের মধ্যে আসলে একজন টিচার কিন্তু বিভিন্ন সাবজেক্টে পড়াশোনা করায়, ঠিক আছে? লাইক যদিও মাসুম পারভেজ স্যার আপনার কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, কমার্সের স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য আসে, কিন্তু উনি অ্যাকচুয়ালি আমাদের আইসিটি শিক্ষা এটা পড়াতো, ঠিক আছে? এবং অন্যান্য মানে আরও যারা বাচ্চা কাচ্চা আছে ওদেরকে মনে হয় আরও ভিন্ন সাবজেক্ট পড়াতো, কারণ আমি ওনাদেরকে মানে বিভিন্ন ছোটো বাচ্চাদের মানে ক্লাস করাতেও দেখছিলাম, উইচ ইজ অবভিয়াস, ঠিক আছে? স্কুলের মধ্যে তো মানে এরকমই হয়, ঠিক আছে? কলেজের মধ্যে তো ডেডিকেটেড টিচার শুধু ডেডিকেটেড সাবজেক্টই পড়াবে, স্টুডেন্টও কম ওই কলেজ লেভেলের মধ্যে, কিন্তু স্কুলের ক্লাসগুলো এরকমই হয়। আর ফারজানা ম্যামও হচ্ছে আপনার বিজ্ঞান ক্লাসগুলো করাতো, সায়েন্সের মানে ক্লাসগুলো তো করাতোই, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি করাতো না মনে হয়, ফিজিক্স আর কেমিস্ট্রিটাই করাতো মূলত। এরপরে উনি আর কি সাবজেক্ট করাতো, মেবি জুনিয়রদের মানে বাংলা ইংরেজি হয়তো করাতে পারে, ঠিক আছে, হয়তো করাতে পারে, বাট এটাই ছিল ওনাদের মূল ইয়াটা। তো আমি এখন বলি, এখন নাহিদা ফারজানা ম্যাম এবং মাসুম পারভেজ স্যার 2জন কিন্তু 2 ক্যাটাগরিতে ছিল, মানে লাইক একজন হচ্ছে সায়েন্স, একজন হচ্ছে কমার্স, একজন হচ্ছে বিজনেস, ঠিক আছে? এখন বিজনেস হলো মাসুম পারভেজ স্যার ছিল একটু সাহিত্য মনা বা একটু সাহিত্য চর্চা করে এরকম একজন শিক্ষক, সংস্কৃতি মনা একটা শিক্ষক, আর্ট রিলেটেড, আর্টকে অনেক কদর করে এরকম একটা টিচার। আর নাহিদা ফারজানা ম্যাম ছিল সায়েন্সের লজিক্যালভাবে চিন্তা করে, প্র্যাকটিক্যালভাবে চিন্তা করে, জীবনটাকে এরকমভাবে দেখে, হ্যাঁ, সব কিছু মানে সুন্দরভাবে গুজগাজ করে দেখে, এরকম একটা মানুষ ছিল উনি। তো এখন আমি যখন ক্লাস 8-এর লাস্টের দিকে চলে আসছি, মানে জাস্ট 4-5 মাস পরে হয়তো পরীক্ষা হবে, জেএসসি পরীক্ষা হবে, এর আগে আসে, তো আমার পড়াশোনার মানে জঘন্য অবস্থা, মানে
আমি সায়েন্সের কিছুই পাই না, লাইক ফেল করতে 37 পাইছিলাম। যখন উনি ফারজানা ম্যাম যখন স্কুলের মধ্যে আসছে, আমি তখন উনি মনে হয় খাতা দেখছে, আমি পাইছি মাত্র 37, বুঝছেন? কোনো মতে পাসটা করে জাস্ট একটুখানি একটুখানি উপরে। তো ওনার সাথে আমার পরিচয়টা কিভাবে যে হয়েছিল, আমার যতটুকু মনে আছে যে আমি খাতা দেখতেছিলাম, খাতা দেখা আমার মনে হয়েছে যে আমি মনে হয় নাম্বার মনে হয় একটু বেশি পাবো, 37 না, আমি মনে হয় একটু বেশি পাবো, হয়তো 38 পাবো কি 39 পাবো। ম্যাম আমার না ওই জায়গাতে 2 বারে বা 3 বারে আমি ওনাকে যখন দেখাইছি তখন উনি আরেকজনকে দিয়ে, আরেকটা স্টুডেন্টকে দিয়ে গোনাইছে, এরপরে দেখেন না আমি আসলে নাম্বার বাড়ে না, আমি যেটাকে নাম্বার ভাবছিলাম ওইটা আসলে একটা কোশ্চেন মার্ক ছিল, ওই কোশ্চেন মার্কটা আরেকটা নাম্বারের মতো দেখাইতেছিল, আমি ওইটাকে গুনা ফেলছি, 2 নাকি 7 গুনা ফেলছিলাম। তো আমি ম্যাডামকে গিয়ে বলতেছি ম্যাম এখানে বাড়বে। তো পুরো ক্লাস আমার উপরে হাসছে যে এই বেটা কোশ্চেন মার্কে সে নাম্বার দিয়ে নাম্বার বাড়ায় ফেলতেছে, নাম্বার ভাইবা। তো এটা একটা মজার মানে ঘটনা ছিল। তো ওই জায়গা থেকে আর কি ম্যাম আমাকে মানে দেখলো যে এই ছেলেটা এই কাহিনী করতে ফাঁকিবাজি করতেছে, বুঝছেন? তো যাই হোক, পরবর্তীতে আমি ওনার কাছে প্রাইভেট পড়া শুরু করি। আমার সায়েন্সের জঘন্য অবস্থা ছিল। তো দ্যাট ওয়াজ এ গুড ডিসিশন যে ওনার সংস্পর্শে এসে লাইক প্রাইভেট পড়াটা শুরু করে দিয়েছে, ওনার আন্ডারে থেকে পড়াশোনা শুরু করছে না। অ্যাকচুয়ালি আমার সায়েন্সের প্রতি ভালো লাগা এত বাড়ছে, আমি হয়তো গত ভিডিওটার মধ্যে বলছিলাম যে ফারজানা ম্যাম যখন আসছিল, অ্যাকচুয়ালি স্কুলের সবাই মানে বিজ্ঞান যে একটা কাঠখোট্টা বিষয় না, বিজ্ঞান যে খুব মজার একটা সাবজেক্ট, এটা যে উপভোগ করা যায়, বিজ্ঞান সাবজেক্টকে যে ভালোবাসা যায়, এই জিনিসটা এই ফারজানা ম্যাম যদি না আসতো তাহলে আমরা কেউ বুঝতেই পারতাম না। কারণ বাকি যেই টিচারগুলো ছিল, আই এম নট ডিসরেসপেক্টিং এনি ওয়ান, কিন্তু ওনারা অ্যাকচুয়ালি বইয়ের ভিতরে একটু বেশি ডুবা থাকতো, ঠিক আছে? ওনারা বুকিশ নলেজকে একটু বেশি প্রাধান্য দিত। কিন্তু ফারজানা ম্যাম যখন আসছিল, লজিক্যালভাবে কীভাবে চিন্তা ভাবনা করা যায়, একটা জিনিস নিয়ে কীভাবে মানে ভাবা যায়, হ্যাঁ, লজিক্যাল ওয়েতে, এই জিনিসটা উনি যখন আসছে তখন আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম। এবং উনি আসার পরে আমার কাছে বিজ্ঞানটা এত সহজ হয়েছে, নট অনলি মি, বাকি অন্যান্য খারাপ স্টুডেন্টদেরও সায়েন্স অনেক ডেভেলপ হয়ে গেছে, কারণ আমাদের সবারই মানে চিন্তা ভাবনাই চেঞ্জ হয়ে গেছে যে সায়েন্স জিনিসটা এরকম। উনিও খুব ধৈর্য বাইধা এই শোনো মানে তৃপ্তি সহকারে মজা কইরা যেই সায়েন্স পড়ার যে ব্যাপারটা, ওই জিনিসটা উনি আমাদেরকে শিখাই ফেলতেছিল। তো ওনার কাছে প্রাইভেট পড়ে আমি অ্যাকচুয়ালি অনেক মানে কৃতজ্ঞতা প্রকাশ করি, আমি চিরকৃতজ্ঞই থাকবো, কারণ আমি খুবই মানে বোকাশোকা একটা মানুষ ছিলাম। তো ম্যামের কাছে যখন আমি পড়া শুরু করলাম, নট জাস্ট প্রাইভেট, আমি প্রাইভেটের কথা বলতেছিলাম, উনি যখন আমার জীবনে আসে, লাইক ওই স্কুলের মধ্যে আসে, তখন থেকে আমার জীবনটা অ্যাকচুয়ালি অনেক লজিক্যাল হয়ে যায়। আমি অনেক লজিক্যাল একটা মানুষে পরিণত হয়ে যায়, বিভিন্ন জিনিস প্র্যাকটিক্যালভাবে চিন্তা ভাবনা করতে থাকি। এবং আমি কিন্তু স্কুলের মধ্যে ওনার খুব পছন্দের একটা স্টুডেন্টদের মধ্যেই আমি একজন ছিলাম, ঠিক আছে? এটা আমি বলতে পারি। উনি প্রায় সময় আমাকে বলছে যে এই ছেলেটাকে মানে হ্যাঁ, এই ছেলেটা মানে কথাটা শোনে, হ্যাঁ। যদিও আমি একদম লাস্ট টাইমে ওনার কথা খুব একদম শুনে যাইতে পারি নাই, আমার একটু মোর আসছিল কিছু। তো যাই হোক, ফারজানা ম্যাম ছিল আমার প্রথম গুরু, যিনি কিনা আমাকে পুরোপুরি চেঞ্জ করে ফেলতে পারছিল, ঠিক আছে? এমন একটা গুরু ছিল যার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো। এরপরে আসে মাসুম পারভেজ স্যার। মাসুম পারভেজ স্যার এবং নাহিদা ফারজানা ম্যাডাম দুইজনই কিন্তু একই সাথে আসছিল, প্রায় একই সময়ে আসছিল। এখন মাসুম পারভেজ স্যারের কাছে আসি, আইসিটি ক্লাস করাচ্ছে উনি। তো আইসিটি ক্লাস করাইতে করাইতে উনি আইসিটি পড়ায় কম, মানে মনে হচ্ছে যে উনি সংস্কৃতি বা সাহিত্যের ব্যাপারটা একটু বেশি পড়ানো শুরু করছে। লাইক আমরা ওনাকে চিন্তা পার্থক্য বিশারদ হিসাবে, ঠিক আছে? লাইক উনি আইসা আমাদের মানে যে কোনো ক্লাসে আসুক, উনি আইসা বলতো এইটা আর ওইটা, এটার মানে কি? লাইক নিদ্রা আর তন্দ্রা, এই দুটার মধ্যে পার্থক্য কি, ঠিক আছে? তারপর ধরেন সৎ এবং ভালো, এই দুটার মধ্যে পার্থক্য কি? মানে এই ধরনের জিনিসপত্র, যেটার মধ্যে পার্থক্য সাধারণত আমরা খালি চোখে দেখিও না, ওইসব জিনিসের মধ্যে উনি পার্থক্য লজিক্যালি খুঁজে বের করতেছে, ঠিক আছে? মানে থাকে না একটু মানে লজিকের ব্যাপার তো সাহিত্যের মধ্যেও থাকে, তাই না? লজিক কি জানি বাংলায় কি বলে, যুক্তিবিদ্যা নিয়ে উনি পড়াশোনা করছে হয়তো। তো এইসব নিয়ে আর কি উনি ক্লাসের মধ্যে মাঝে মধ্যে বেশ কিছু জিনিস বলে আর কি, হ্যাঁ। তো এই জিনিসটা, এবং উনি আসলে অনেক, যেহেতু খুব ইয়াং একটা মানুষ, এবং মজার ব্যাপার হচ্ছে মাসুম পারভেজ স্যার ছিল আমাদের স্কুলের সিনিয়র, ঠিক আছে? উনিও আমাদের স্কুল থেকেই পড়াশোনা করে বড় হয়েছে, বিভিন্ন জায়গাতে কলেজ কমপ্লিট করে তারপর গিয়ে এই জায়গার মধ্যে এসে টিচার হিসেবে জয়েন দিছে। তো যেহেতু উনি আমাদের সিনিয়র, এই স্কুলের মধ্যেই যেহেতু পড়াশোনা করছে, ওনার সাথে আমাদের আলাদাই একটা বন্ডিং হয়ে গেছে, ঠিক আছে? আমরা ওনাকে বড় ভাই হিসেবে দেখতেছিলাম।
একে তো ইয়াং মানুষ ছিল, আর তারপর আমাদের স্কুল থেকে বা ইউনো হোয়াট আই মিন। তো উনি না মানে মানে কোনো একটা স্টুডেন্ট যদি একটু ক্রিয়েটিভিটি শো করে, প্রদর্শন করে, তাহলে উনি খুব প্রশংসা করে ওই জিনিসটা, ওনার খুব ভাল লাগে জিনিসটা। এবং ওনার কাছ থেকে আমি কবিতা শুনছি, কবিতা আবৃত্তি শুনছি, তারপর বিভিন্ন গল্প নিয়ে কথা বলতো, বিভিন্ন ছবি আঁকাআঁকি নিয়ে কথা বলতো। আমি বুঝতে পারতাম যে উনি এই জিনিসটাকে পছন্দ করে। তো আমি ছবি আঁকাআঁকিতে, আমার ছবি আঁকাআঁকি কিন্তু খুব ভালো না, ঠিক আছে, ছোটবেলা থেকেই। আমি মানে অন্যান্য স্টুডেন্টরা খুব ভালো ভালো মার্কস পেতো, আমি ভালো ভালো মার্কস পেতাম না। কিন্তু আমার ছবি আঁকার মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল যে আমি না ছোটবেলা থেকে গল্প উপস্থাপন করে ফেলতাম ছবি দিয়ে। লাইক আমি আমার ছবি নিয়ে পরবর্তীতে কথা বলবো। এই জায়গার মধ্যে আমি একটা ছবি আঁকছিলাম, তো ছবি নিয়ে আমি আপনাকে পরবর্তীতে একটা ছবিটা কি দেখা যেতেছে, মানে এই জায়গার মধ্যে আমি খুব বড় একটা ছবি আঁকছিলাম, এই ছবিটা নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো। ছবি নিয়ে আমি আলাদা একটা ভিডিওই বানাবো, ঠিক আছে। তো আমি যেটা বলতেছিলাম, মানে ধরেন আমাদের ড্রয়িংয়ের পরীক্ষার মধ্যে ধরেন আমাদেরকে বলল যে মুরগি আঁকতে। আমি বাকি সবাই হয়তো একটা মুরগির ছানা আঁকতেছে, আমি মুরগির ছানা অনেকগুলো আঁকা ওরা চাউলের দানা খাইতেছে, এরকম একটা গল্প সৃষ্টি করে ফেলতাম। তারপর ধরেন আমাদেরকে পরীক্ষার মধ্যে আসছে মাছ আঁকতে, আমি শুধু মাছ আঁকতাম না, মাছটা একটা টাবের মধ্যে, একটা পাত্রের মধ্যে সাঁতার কাটতেছে, আমি এরকম জিনিস ড্রয়িং করতাম। তো আমি গল্প বলার যে ব্যাপারটা, ওই জিনিসটা রপ্ত করে ফেলছিলাম, যার কারণে টিচাররা আমাকে খুব পছন্দ করতো। এবং এই জিনিসটা যখন মাসুম পারভেজ স্যার জানতে পারলো যে এই ছেলেটা আর কি মানে এই ধরনের জিনিস ইউনিক জিনিস বানায় ফেলতে পারে, বা ছবি আঁকার মধ্যে ওর আলাদা একটা আগ্রহ আছে, ও শুধু বুকিশ ইয়াটার মধ্যে নাই, ও এর বাইরেও বিভিন্ন জিনিস ড্রয়িং করতেছে। আমার ড্রয়িং জঘন্য, ঠিক আছে, দেখতে মোটো অত ভালো না, কিন্তু যেহেতু একটু ইউনিক জিনিস করতেছে সেহেতু আমার চোখে মানে ওনার চোখে পড়ে গেছি। তো উনি আমাকে খুব মানে এটা নিয়ে খুব মোটিভেট করতো যে হ্যাঁ হ্যাঁ ভালো ভালো খুব করো এই জিনিসগুলা, এর খুব সুন্দর হচ্ছে, এই ধরনের জিনিস। তো আমি ওনার কাছ থেকে পরবর্তীতে এই কবিতা আবৃত্তির ভিতরে ঢুকা পড়ি, ঠিক আছে, কবিতা আবৃত্তি এবং কবিতা লেখালেখির মধ্যে আমি ঢুকা পড়ি মাসুম পারভেজ স্যারের সংস্পর্শে থাইকা বা ওনার গাইডেন্সে থাইকা। আমি কখনো ভাবি নাই যে আমি কখনো বলবো যে আমি বড় হয়ে লেখক হতে চাই। আমি গতকালকে বলছিলাম পেশা সম্পর্কে, যে মানুষের ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার শখ থাকে, উকিল ব্যারিস্টার হওয়ার শখ থাকে, কিন্তু স্কুলের মধ্যে কিছু কিছু স্টুডেন্ট থাকে যারা কিনা একটু ইউনিক স্বপ্ন দেখে। আমি ছিলাম একজন স্টুডেন্ট যে কিনা নাহিদা ফারজানা ম্যামের সংস্পর্শে আয়সা বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখছিলাম, অ্যাস্ট্রোনট হওয়ার স্বপ্ন দেখছিলাম। মাসুম পারভেজ স্যারের সংস্পর্শে আয়সা অন্যদিকে আমি লেখক হওয়ার স্বপ্ন দেখছিলাম, চিত্রশিল্পী হওয়ার স্বপ্ন দেখছিলাম। তো ওনাদের দুইজনই কিন্তু দুই দিক থেকে আমাকে মানে ইনফ্লুয়েন্স করে ফেলছিল, দেখছেন। এই জন্য আমি কথার শুরুতে যখন বলছিলাম যে আমাকে ইনফ্লুয়েন্স করতে পারছে দুইজন শিক্ষক, এই ছিল সেই জিনিস। আজকের ভিডিওটা মনে হয় অনেক বড় হয়ে যাবে, 17 মিনিট হয়ে গেছে, আমার মাত্র দুজনের কথা বলতেছিলাম আমি। আমার তো আরও কয়েকজন শিক্ষক আছে, আমার মনে হয় এটা পার্ট 2 করতে হবে বস। আচ্ছা, পার্ট 2 হলে পার্ট 2 করবো। আমি এক ভিডিওর মধ্যে এই দুইটা জিনিস আসলে করা মনে হয় সম্ভব হবে না। আজকে স্কুল কভার করি, কালকে কলেজ কভার করব, কেমন? এটা হলে মনে হয় ভালো হয়। তো এখন মানে আমি মাসুম পারভেজ স্যারের সাথে যেহেতু কবিতা প্র্যাকটিস করা, আবৃত্তি করা এই জিনিসটা হইতেছে, আমি করছি কি কবিতা আবৃত্তির গল্পটা কি বলাটা কি উচিত হবে কি হবে না, মেবি উচিত হবে না। আজকে অনেক বেশি কথা বলে ফেলতেছি। আমি কবিতা আবৃত্তির মধ্যে অনেক প্রাইজ পাইছি এবং স্কুলের মধ্যে আপনার স্বরচিত কবিতা লিখতাম। এটা বলেই ফেলি তাহলে, আমি আপনার কবিতা আবৃত্তির মধ্যে যে কম্পিটিশন হয় না বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে, আমি জীবনের প্রথমবার এই জায়গার মধ্যে কবিতা আবৃত্তির মধ্যে অংশগ্রহণ করছিলাম। আমি জানি না, মেবি 15ই আগস্ট ছিল, কোনো একটা শিশু দিবস নাকি কি জানি বলে, 15ই আগস্ট। তো ওই জায়গার মধ্যে বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন আবৃত্তি হচ্ছিল। তো ওই জায়গার মধ্যে আমি জীবনের প্রথম পার্টিসিপেট করি। তো ওই জায়গার মধ্যে আমি আর কি ফার্স্ট সেকেন্ড থার্ড কোনো কিছুই হয় না, আমি ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার জন্য যাইও নাই। আমি ওই জায়গার মধ্যে গিয়ে কাপা কণ্ঠে বলতেছিলাম, আমি পুরা কবিতা বলতে পারি নাই, কারণ কোনো প্রিপারেশন ছিল না। আমি এর আগে একটু পড়ে তারপর চলে গেছিলাম। তো এরপরে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড কিছুই হতে পারিনি। পরবর্তীতে ক্লাসের ক্যাপ্টেনদের সাথে আমার একটা যোগসূত্র ভালো ছিল। গাফার মিয়া শাওন আমার খুব পছন্দের একটা বন্ধু, ক্লাসের ফার্স্ট বয় ছিল। তো ও এই জায়গার মধ্যে পার্টিসিপেট করছিল এবং ও মনে হয় থার্ড হয়েছিল নাকি সেকেন্ড হয়েছিল, আমার খেয়াল নাই। তো ও আয়সা আমাকে বলতেছিল যে বন্ধু তুমি যে এই জায়গার মধ্যে আবৃত্তি করতেছো, দেখো এই জায়গার মধ্যে কিন্তু একটা সিন্ডিকেট চলে, একটা পলিটিক্স চলে এই জায়গার মধ্যে, যারা কিনা তোমার শিক্ষিকাদের যারা বাচ্চা কাচ্চা, হ্যাঁ ওরাই কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, যারা কিনা এই স্কুলে যে ট্রাস্টি আছে বা কর্তৃপক্ষ যারা আছে তাদের সন্তানরাই কিন্তু এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, ওদের জন্য টিচারদের একটা সফট কর্নার আছে। এই জিনিসটা ও বলছিল। তখন আমি ভাবতেছিলাম আসলেই কি তাই, টিচাররা কি এই জায়গার মধ্যে, জাজরা কি আসলে এই জায়গাতে বিক্রি হয়ে রয়েছে এরকম কিছু।
তো আমার একটু মন খারাপ হলো যে আমি কি কখনোই এটা পাবো না, ফার্স্ট সেকেন্ড থার্ড হব না। তো পরবর্তীতে কবিতা আবৃত্তির মধ্যে মাসুম পারভেজ স্যারের গাইডেন্সে আইসা মোটিভেট হইয়া আমি স্বরচিত কবিতা আবৃত্তি করছিলাম। এই গল্পটা আমি আজকে বলবো না, এবং ওই জায়গার মধ্যে আমি ফার্স্ট হয়েছিলাম কি সেকেন্ড হয়েছিলাম থার্ড হয়েছিলাম নাকি কিছুই হয় নাই। আবারও মানে এই পলিটিক্সের শিকার হয়ে আমি আর কবিতা আবৃত্তি কখনোই করি না। এই জিনিসটা সম্পর্কে আমি পরবর্তী একটা ভিডিওতে বলবো, আজকে বলবো না এটা। তো স্কুল জীবনের আমি শেষ করে দিচ্ছি, 20 মিনিট হয়ে গেছে। এই দুইজন শিক্ষকের বাইরে আমার আরেকটা শিক্ষক ছিল জহিরুল ইসলাম স্যার। ওনার সম্পর্কে মনে হয় আমি পিছনের আরেকটা ভিডিওর মধ্যে বলছিলাম, ভ্রমণ বিষয়ক একটা ভিডিওর মধ্যে হয়তো বলছিলাম যে উনি খুব ভোজন রসিক একটা মানুষ। তো জহিরুল স্যার ছিল মূলত ইংরেজি শিক্ষক, বাট অন্যান্য ক্লাসের মধ্যে উনি আসলে ভূগোল যে আর্টস রিলেটেড যে সাবজেক্টগুলো আছে ওইগুলো পড়াতো। উনি আমার খুবই খুবই পছন্দের একজন শিক্ষক, নট মানে জাস্ট স্কুলের মধ্যেও না, স্কুল থেকে আমরা বের হয়ে গেছি অনেক আগে, অনেক দিন হয়েছে। এখন যখন আমি বাজার করতে যাই, যখন ওনার সাথে যখন দেখা হয় আমার অনেক কথা হয়, উনি আমাকে অনেক পছন্দ করে, অনেক স্নেহ করে আমাকে। তো জহিরুল ইসলাম স্যার হচ্ছে এমন একটা মানুষ যে অনেক গল্প বলতে পছন্দ করে। উনি খুব সুন্দর একটা গল্প কথক। তো আপনি হয়তো খেয়াল করতেছেন যে জহিরুল ইসলাম স্যার ওনার সম্পর্কে যখন কথা বলতেছে আমার চোখে মুখে আলাদা একটা আনন্দ চলে আসতেছে, কারণ হি ইজ দ্যাট কাইন্ড অফ পার্সন। ঠিক আছে, ওনার ছেলে কিন্তু আমাদের সাথে পড়তো, জয়, ও আমার খুব ভালো একটা বন্ধু। তো উনি ইংরেজির টিচার। তো উনি কোত্থেকে জানি ওই ঢাকা থেকে কোনো একটা ট্রেনিং টিচারদেরকে ট্রেনিং করায়, ওই জায়গার মধ্যে থেকে না হঠাৎ করে ক্লাস 8 কি 9 যখন আমরা উঠছি, উনি ওই জায়গা থেকে ট্রেনিং করে আসছে স্কুলের মধ্যে। তো উনি এসে ইংরেজিতে কথা বলা শুরু করছে। এতদিন কিন্তু বাংলাতেই কথা বলতো উনি, হঠাৎ করে মানে ক্লাসের মধ্যে এসে ইংরেজিতে কথা বলতেছে আমাদের সাথে। কেন বলতেছে? ওনাকে নাকি এইটা বলছে যে ওইখানে নাকি টিচাররা বলতেছিল যে দেখেন আপনারা ক্লাসের মধ্যে যেহেতু ইংরেজির টিচার, তো আপনারা ক্লাসের মধ্যে ইংরেজিতেই কথা বলেন, ঠিক আছে? প্রথম হয়তো স্টুডেন্টরা আপনাদের কোনো কথা বুঝবে না, কিন্তু এই যে আপনাদের কাছে মানে শুনতেছে এরকম নতুন নতুন অনেক শব্দ পাবে, এই যে জিনিসটা একটু মনোযোগ দিয়ে শোনার কারণে আপনার কথা ইভেনচুয়ালি বুঝতে পারবে, ঠিক আছে? তো আপনারা কেউ বাংলায় কথা বলেন না, শুরুতে হয়তো একদমই যদি না বুঝে আপনারা ইংরেজিতে কথা বলে একটু বাংলাতে ওদেরকে ট্রান্সলেট করে দেন, ওরা হয়তো আস্তে আস্তে ধরে ফেলতে পারবে। এবং ইট ইজ অ্যাকচুয়ালি মানে সত্যি আমরা কিছু সপ্তাহ পরে বা 1 মাস 1.5 মাস পরে আমরা অ্যাকচুয়ালি ওনার ইংরেজির কথা বুঝতে পারতেছিলাম। জহিরুল ইসলাম স্যার মানে ম্যাজিকের মতো, আমরা জীবনে কোনোদিন ইংরেজি বুঝতে পারবো এটা তো আমার তো কোনো আশাই ছিল না। উনি আইসা আউট অফ নো ওয়্যার ইংরেজিতে কথা বলা শুরু করছে কোনো একদিন। এরপরে আমরা কয়েক সপ্তাহের ভিতরে ইংরেজি সবাই বুঝা শুরু করছিলাম। লাইক বলেন না যে আপনারা হয়তো অনেকে থাকবেন, যদি বাচ্চা কাচ্চা কেউ থাকো, স্কুল কলেজে কেউ পড়ো, যে আমরা বলতাম যে আমরা না কথা বলতে পারি না ইংরেজিতে, কিন্তু আমরা না কথা শুনতে পারি, শুনে বুঝতে পারি। এই ধরনের একটা লিসেনিং যে পাওয়ারটা, এইটা উনি আমাদেরকে ডেভেলপ করে দিয়েছে। এবং এটা যে আমি যে ওনার প্রতি কি পরিমাণ কৃতজ্ঞ এই জিনিসটার জন্য, যে উনি আমাদের ইংরেজি লিসেনিংটা ঠিক করাই দিছে। কারণ আমি তো ভিডিও এডিটিং করি, তারপর গ্রাফিক ডিজাইনের মধ্যে প্র্যাকটিস করছিলাম। এই জিনিসগুলো কিন্তু মোটেও আপনার বাংলাদেশের যেই কন্টেন্ট ক্রিয়েশনগুলো হয়, ঠিক আছে, মানে যারা কিনা গ্রাফিক ডিজাইন বুঝায়, ওরা কিন্তু এত ভালো করে বুঝায় না, ঠিক আছে? তারপর ভালো বুঝায়, বাট থাকে না যে ভালোরও কিন্তু প্রকারভেদ আছে। সব কিছুই ভালো, কিন্তু কিছুটা হচ্ছে ভালো, কিছুটা হচ্ছে বেশি ভালো, কিছুটা হচ্ছে অনেক বেশি ভালো, ঠিক আছে? তো বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর যারা ছিল তখন 2017 সালের কথা বলতেছি, 18 সালের কথা বলতেছে, মানে বাংলাদেশে ভালো কন্টেন্ট ক্রিয়েটর ছিল যারা কিনা গ্রাফিক ডিজাইন বোঝাচ্ছে, ভিডিও এডিটিং বোঝাচ্ছে। বাট ইংরেজি ক্রিয়েটর যারা ছিল ওনারা অ্যাকচুয়ালি আরও খুব সুন্দর, আরও গুছায়া অনেক এক্সপ্লেইন করে বুঝাইতে পারতো। এই জন্য ওই জিনিসগুলো বোঝার জন্য যে ফাউন্ডেশনটা লাগতো, যে লিসেনিং ফাউন্ডেশনটা লাগতো, এই জিনিসটা জহিরুল ইসলাম স্যার আমাদেরকে পোক্তা করায় দিচ্ছে। এর জন্য আমি ওনার কাছে খুবই চিরকৃতজ্ঞ, ঠিক আছে? আমি জানি না এই ভিডিওটা ভবিষ্যতে দেখবে কিনা, মেবি দেখবে। যদি দেখে থাকেন, আমার 3 জন শিক্ষিকাদেরকেই আমি এই জায়গার মধ্যে আমি আপনাদেরকে চিরকৃতজ্ঞতা পোষণ করছি। আর এরপরে জহিরুল ইসলাম স্যারও আমার ক্রিয়েটিভিটির অনেক সাপোর্ট করতো। উনি আমাকে খুবই কি বলে মানে খুবই আদর করতো উনি। অ্যাকচুয়ালি মানে উনি হচ্ছিল এই বাকি দুজনের থেকে উনি ছিল সিনিয়র, ঠিক আছে? উনি হচ্ছে সবচেয়ে বয়স্ক, না বয়স্ক, আমি মনে হয় বয়স্ক বলে আপনাকে অপমান করে বলছি। আপনি স্যার এখনো তরুণ আছেন, ঠিক আছে? আমি এখনো তো দেখি আপনি আমাদের থেকেও তরুণ আছেন। আই এম সো সরি ফর দ্যাট, আমি আপনাকে বয়স্ক বলে ফেলছি, আপনি মোটেও বয়স্ক না স্যার। আচ্ছা, তো জহিরুল ইসলাম স্যার মানে আমি যখন কবিতা আবৃত্তি করতাম বা আমি যখন লেখালেখি প্র্যাকটিস করতাম, কারণ লেখালেখির প্র্যাকটিসটা আমি একটু বলি,
মাসুম পারভেজ স্যারের আন্ডারে যখন আমি লেখালেখি করতাম, তো প্রত্যেকটা জিনিস লাইক প্যারাগ্রাফ বলেন, রচনা বলেন, ডায়লগ বলেন, এই জিনিসের মধ্যেও কিন্তু আমি বিভিন্ন ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করতাম। যেমন ধরেন স্কুলের বাকি সবাই আপনার ডায়লগ লিখতো, যে থাকে না একটা ডায়লগ ছিল যে তুমি তোমার বন্ধুর সাথে এরকম কথোপকথন করে যে ভবিষ্যতে তুমি কি হবা, নিজের ওই যে কি জানি বলে গোল ইন লাইফ, যে তুমি বড় হয়ে কি হবা, ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবে। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট বলতো যে আমি বড় হয়ে ডাক্তার হব, হ্যাঁ এরকম ভাবে কথোপকথন চালাতো। স্টুডেন্ট পরে হচ্ছে কমার্স নিছে, হ্যাঁ স্টুডেন্ট কমার্স নিছে, ও ডায়লগ লিখতেছে আমি বড় হয়ে ডাক্তার হব। আমরা স্যাররা স্টুডেন্টরা সবাই হাসাহাসি করতেছে, তুই কমার্স নিছিস বেটা, তুই বলতেছিস তুই ডাক্তার হবি, এই কেমন কথা, একটু লজিক্যাল কিছু কর। তো স্টুডেন্টরা ম্যাক্সিমাম সময় এই ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষকতা এই জিনিসটার মধ্যে ডায়লগ কভারটা করতো, কারণ গাইড বইয়ের মধ্যে এরকমই ছিল, এই 3-4টা জিনিসই থাকতো। আমি একদম ইউনিক জিনিস বানাতাম, ঠিক আছে। আমার মনে আছে পুরা জেএসসি থেকে পুরা এসএসসি পর্যন্ত আমি অ্যাস্ট্রোনট হব এই জিনিসটা নিয়ে আমি ডায়লগ রেডি করছিলাম, বুঝছো। মানে আমি আমার বন্ধুর সাথে কথোপকথন করছি ডায়লগের মধ্যে, বন্ধু আমি কিন্তু অ্যাস্ট্রোনট হব, এই নাসাতে চাকরি করব, নাসার ফুল ফর্ম হচ্ছে এইটা, এটার জন্য এই চাকরি করার জন্য পড়াশোনা করতে হবে ওই জায়গার মধ্যে, বুঝছো। এই ধরনের জিনিস নিয়ে আমি করছিলাম, এবং আমি 10-এর মধ্যে 8 পাইতাম প্রত্যেকবার, কারণ এই ডায়লগটা এত সুন্দরভাবে আমি সাজাইছিলাম, বুঝছেন। তো স্যারও খুব খুশি হইতো। তারপর প্যারাগ্রাফের মধ্যে এরকম অনেক জিনিস ছিল যেটা কিনা আমি নিজের লেখনী দিয়া আমি জিনিসটা করতাম, মানে লেখালেখির প্র্যাকটিসটা করতাম। এরপরে চিঠি দরখাস্ত বাংলার মধ্যেও আমি করতাম। বাংলার মধ্যে যেমন ধরেন, হ্যাঁ আমার একটা জিনিস কথা মনে আছে, যে চিঠি লিখতে বলছে যে বন্ধুর কাছে চিঠি লেখো, তুমি সম্প্রতি কোনো একটা বই পড়ছো, সেই বইয়ের রিভিউ লেখা, ওই বুক রিভিউ লেখা আর কি, বন্ধুর কাছে চিঠি লেখো। তো বাকি সবাই হয়তো খুব থাকে না ওই সোনার বাঁশের কেল্লা বা সোনার তরী, এই ধরনের যে ফেমাস বই আছে না, এইসব জিনিস নিয়ে আর কি বাকি সব স্টুডেন্টরা আর কি এই চিঠি লিখতো। কিন্তু আমি একদম অথেন্টিক করার জন্য মানে এক্স্যাক্টলি যেই বইটা আমি পড়ছিলাম না, সেই বইটার একটা জেনুইন একটা রিভিউ দিয়েছিলাম। কারণ আমি একদম 21শে ফেব্রুয়ারি কিছুদিন আগে ছিল, ওইটার মধ্যে আমি যে বই কিনছিলাম, আমি আপনাকে এখনই দেখাই ফেলি। কোথায় বইটা, বইটা আমি না দেখাইলে এখন শান্তি পাবো না, এই জন্য দেখাচ্ছি। আমার মোটেও মানে প্রস্তুতি ছিল না যে আমি এটা আপনাদেরকে দেখাবো। হ্যাঁ পাইছি, একটু পরিষ্কার করে নি। এই যে এইটা এলিনা, এটা লিখছে হচ্ছে তানজিনা হোসেন। এটা একটা সায়েন্স ফিকশন, আমার জীবনের প্রথম সায়েন্স ফিকশন মনে হয় এইটাই, অর মেবি না, আমার মনে আসতেছে না। তো এইটা আমার একটা বন্ধু আছে মিজু, তো ওর সাথে আমিও বই পড়তাম, ও বই পড়তো, ঠিক আছে। মিরাজুল ইসলাম মিজু, ও যদি এই বইটা মানে এই ভিডিওটা যদি দেখে, হাই কেমন আছিস তুই। আচ্ছা, তো আমি করছি কি, এই এলিনা যেই সায়েন্স ফিকশনটা যেটা আমি পড়ছি, এই জিনিসটা আমি পুরাটা লিখছি দরকার চিঠির মধ্যে, যে বন্ধু আমি তো এই জায়গার মধ্যে 21শে ফেব্রুয়ারির মধ্যে এই বইটা কিনছি, এই বইটা হচ্ছে একটা সায়েন্স ফিকশন, এই জিনিসটার মধ্যে এরকম মানে থাকে না, একদম বুক রিভিউ দিয়ে দিচ্ছি, স্পয়লার টলার দিয়ে দিচ্ছি ওকে। তারপর এবং মজার কথা হচ্ছে মিজু ওই জায়গার মধ্যে এই সেম দরখাস্তটা লিখতেছিল তার নিজের পড়া আরেকটা বই করা, যে বইটা আমি ওকে দিছিলাম, ঠিক আছে, পড়ার জন্য। ওই বই নিয়ে সে আবার একটা চিঠি লিখছে, কিন্তু আমরা দুজনই পেয়েছি 10-এর মধ্যে 5। দেখছেন, মানে বাংলা টিচারটা আমাদের মেধাটাকে মূল্যায়ন করতে পারে নাই। জহিরুল ইসলাম স্যার আবার মূল্যায়ন করতে পারছে। তো আমরা দুজনই 5 পাইছি। কেন পাইছি? কারণ চিঠির মধ্যে নাকি বেশি একটা নাম্বার পাওয়া যায় না। তো এর জন্য আমি ওনাকে আমার পছন্দের লিস্টে রাখিনি, কিন্তু উনিও খুব দারুণ একটা শিক্ষক ছিল, ঠিক আছে, বাংলার শিক্ষকের কথা বলতেছি আমি। আচ্ছা, তো আর কি বলবো, এই তো কলেজ লাইফের জীবনের স্কুল লাইফের যেই শিক্ষক শিক্ষিকারা ছিল, ওনাদের কথা তো আমি বলে ফেলছি, তাই না। লেখালেখির আর কোনো প্রদর্শন দিব না, কারণ কবিতা আবৃত্তি করে আমি অনেকগুলা বা স্বরচিত কবিতা লিখে সেটা আবৃত্তি করে বেশ কিছু প্রাইজ আমি পাইছিলাম। সেই গল্পটা আমি আগামীকালের যে ভিডিওটা ওইটার মধ্যে করব। আমি সো সরি, আজকে 30 মিনিট হয়ে গেছে, কেমনে আমি বুঝতেই পারিনি। আমি আসলে মাত্র স্কুলের টিচারদেরকে আমি কভার করছি, মাত্র 3 জনের গল্প বলতে বলতে পুরো জিনিসটা শেষ হয়ে গেছে। আচ্ছা, এখন বলতে গেলে বর্তমানে আমি যদি বলি, এই 3 জনের মধ্যে আমার আসলে কারোর সাথেই আসলে যোগাযোগ অত বেশি একটা নাই। মাসুম পারভেজ স্যার আমার বাসার কিছুটা দূরত্বই থাকে আর কি, ওনার সাথে আমার খুবই কচিতে দেখা হয়, মাঝে মধ্যে যদি ওই জায়গার মধ্যে যাই, একদম মাঝে মধ্যে দেখা হয়, ঠিক আছে।
জহিরুল ইসলাম স্যারের সাথে আমার মাঝে মধ্যে দেখা হয় বাজারের মধ্যে, লাইক উনিও সেম বাজারের মধ্যে যায় যে জায়গার মধ্যে আমি যাই। তো ওইখানে একদম মাঝে মধ্যে, মানে হয়তো বছরে 1-2 বার দেখা হয়ে যায়। খুবই ভালো লাগে আমার, দুজনেই আমার খুবই পছন্দের একটা মানুষ। নাহিদা ফারজানা ম্যাম আসলে, উনি আসলে কোথায় থাকে বর্তমানে আমি আসলে জানি না, মেবি মাধবদীতেই মেবি থাকে, কিন্তু ওনার সাথে আমার দেখা স্কুল লাইফের পরে আর হয় নাই বলতে গেলে। ফারজানা ম্যামের সাথে একটা জিনিস ছিল, উনি যখন স্কুলের মধ্যে আসছিল, আমি না মানে যতগুলা ঈদ পাইছিলাম, ওনার ঈদের সকাল শুরু হতো আমার ফোনের রিংটোন পাইয়া, ঠিক আছে? আমি প্রত্যেক ঈদের মধ্যে ওনাকে ফোন দিয়ে বলতাম, ঈদ মোবারক, আপনি ঘুম থেকে ওঠেন না কেন, ঈদের দিন আপনি এখনো ঘুমাইতেছেন কেন বুঝতেছি না। হ্যাঁ, তো এই ধরনের খুনসুটিতে আমার মানে আমার কণ্ঠ শুনে ওনার ঈদ শুরু হইতো, ঠিক আছে? আমার ফোন পাইয়া ওনার ঈদ শুরু হইতো। তো এমন একটা এত পছন্দের একটা শিখে গেছিল, কিন্তু পরবর্তীতে আর ফোন আলাপ হয় নাই। কারণ কারণ জানি না, কারণ উনি আমার উপরে আসলে অনেক আশা করছিল যে আমি অনেক পড়াশোনা করে হয়তো কিছু একটা করতে পারবো, বা মানে আশা ছিল, কিন্তু সেই আশাতে আমি আসলে উত্তীর্ণ হতে পারিনি। আমি আসলে পড়াশোনা পরবর্তীতে ছাইড়েই দিছি, বুঝছেন? এটা নিয়েও পরবর্তীতে একটা গল্প হবে না। আমি এই মুহূর্তে ভিডিও এডিটিং করছি এবং ক্রিয়েটিভ সেক্টরের মধ্যে আছি। সায়েন্সের মধ্যে আমার খুব বেশি দূর আগানো হয় নাই, আমার বেশি একটা পড়াশোনার মধ্যে মনোযোগ, আসলে আমি খুব খারাপ স্টুডেন্ট ছিলাম, যদিও সায়েন্সের মধ্যে ওনার সংস্পর্শে আমি অ্যাকচুয়ালি ভালো পারফরমেন্স করা শুরু করছিলাম, বাট আমার আসলে হয়ে ওঠে নাই। এটা নিয়ে আমি পরবর্তীতে কোনো একটা সময় হয়তো আড্ডা দেওয়া যাবে এই বিষয়টা নিয়ে। বাট ফারজানা ম্যাম আসলে আমার উপর পরবর্তীতে মানে স্কুল শেষ হইতে হইতে মানে মানে যেহেতু আমি সায়েন্স থেকে একটু আমার কষ্ট লাগে, কারণ ওনার সাথে পরবর্তীতে আর যোগাযোগ হয় নাই। হয়তো যোগাযোগ করতে পারতাম, কিন্তু এটা নিয়ে আমি নাই ঘাটি। কিন্তু ওনার ওনার শুধু ওনার না, মাসুম পারভেজ স্যার, নাহিদা ফারজানা ম্যাম এবং জহিরুল ইসলাম স্যার, এই 3 জনের কাছে আমি সারা জীবন চিরকৃতজ্ঞ থাকবো। আমার মানে আমি এত বড় কিছু চিন্তা করবো না, কিন্তু যদি আমি কখনো ভবিষ্যতে বই লিখি, বা আমি যদি অনেক উচ্চতার মধ্যে চলে যাই, যদিও শিক্ষক শিক্ষিকার কাছে আসলে স্টুডেন্ট সন্তানের মতোই থাকে, ছোটই থাকে সবসময়, আমি যদি অনেক উঁচুতে চলেও যাই, ওই জায়গার মধ্যে যদি কেউ বই লেখে, বা আমিও নিজেও যদি কোনো বই লিখি আমার আত্মজীবনী টাইপের, ওই জায়গার মধ্যে এই 3 জনের নাম অবশ্যই লেখা থাকবে, ঠিক আছে? এই 3 জন মানুষ হচ্ছে আমার স্কুল জীবনে শুধু স্কুল জীবনে না, যেহেতু চিন্তা ভাবনা করার কথা আমি বলতেছি, আমি আবার রিপিট করি, এই জিনিসটা যত বলবো ততই কম হবে, এই জন্য আমি আরেকবার রিপিট করতেছি। ফারজানা ম্যাম ছিল আমাকে লজিক্যাল চিন্তা ভাবনা করা শিখেছিল। মাসুম পারভেজ স্যার আমাকে সাহিত্য মনা করে ফেলছিল, আউট অফ দ্য বক্স কীভাবে চিন্তা ভাবনা করা যায়, লজিকের বাইরে গিয়ে, হ্যাঁ, মানুষের জন্য, দেশের জন্য, দশের জন্য কিভাবে মানে রুট লেভেলে গিয়ে চিন্তা ভাবনা করা যায়, হ্যাঁ, ওই সব জিনিস উনি আমাকে শিখেছিল, সাহিত্য প্রেমী মানুষ যেহেতু। আর জহিরুল ইসলাম স্যার ছিল গল্পপ্রেমিক মানুষ, হ্যাঁ, ইংরেজিতে উনি আমাকে খুব সাহায্য করছিল। তো উনি আমাকে জহিরুল ইসলাম স্যার আমার মানে নতুন একটা দুনিয়া খুলে দিছিল, যে ইংরেজির দুনিয়া। যখন আমি ইংরেজিতে বোঝা শুরু করছিলাম, তখন তো মানে ইংরেজির যত কন্টেন্ট আছে আমার সব কিছু মাথার মধ্যে আমি বুঝতে পারতেছিলাম। তো এই জিনিসটার জন্য আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ। তো এই 3 জনের আসলে ভীষণ ভীষণ ভূমিকা আছে। তো এই কথার শেষে আমি আজকের ভিডিওটা শেষ করি। 33 মিনিট হয়ে গেছে, কথা বলছি অনেক, কিন্তু মানে হয়তো মানে আপনারা এনজয় করছেন কি করছেন না আমার মনে হয় না, বা আপনারা এনজয় করতে পারছেন কি পারছেন না, বাট আমি অ্যাকচুয়ালি এটা আমার নিজের জন্যই বানাইছি। কারণ ভবিষ্যতে যদি কোনো পডকাস্টে যাই, কোনো ইন্টারভিউতে যাই, তাহলে হয়তো এইসব কথাই বলা হবে। সো ওইটার প্র্যাকটিস হয়তো করছি আজকে। এর আগেও আমি নিজের সাথে এই ধরনের কথাবার্তা বলছি, তো আমি আর এই কথাটা রিপিট করবো না। আগামীকালকে যেই কথাবার্তা হবে, এটা হচ্ছে পার্ট 1, ঠিক আছে, আমার স্কুল জীবনের শিক্ষকদেরকে নিয়ে। আগামীকালকে কথা হবে পার্ট 2, আমার কলেজ লাইফের শিক্ষকদেরকে নিয়ে। কিন্তু কলেজ লাইফে আমার খুব বেশি শিক্ষক পছন্দের মানে ছিল তো না। 2 জন শিক্ষক আছে, একজন হচ্ছে রবিউল আলম নবী স্যার, একজন হচ্ছে রেজা স্যার, এমরানুর রেজা স্যার, এবং তার বাইরে আরও কয়েকজন শিক্ষক আছে। কিন্তু এই 2 জন শিক্ষকই হচ্ছে আমার কলেজ জীবনে অনেক বড় ভূমিকা রাখছে। এটা নিয়ে আমি পরবর্তী আগামী ক্লাসের মধ্যে আমি কথা বলবো। ক্লাসের মধ্যে, আরে স্কুলের মধ্যে ঢুকে গেছে, আমি এখন আগামী ভিডিওতে কথা বলবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।